এবার একটু অন্য মানে ওই সামগ্রিক অর্থনীতির জায়গা থেকে যদি বলি আর কি, যে মানে ভ্রান্ত ধারণাগুলোর মধ্যে আমরা একটু ঘুরপাক খাচ্ছি। এক নম্বর হচ্ছে সেটা হচ্ছে যেটা আমাদের চারপাশে শুনতে পাই আমাদের শ্রেণীর মধ্যে, সেটা হচ্ছে যে কি করবে, চাকরি বাকরি নেই, রাজ্যে চাকরি বাকরি নেই, সেই জন্য লেখাপড়া করে কি করবে। এটাকে তো অবশ্যই খণ্ডন করে দেওয়া যায়, কারণ হচ্ছে যে তাহলে তারা টিউশনের পেছনে এত খরচই বা করছে কেন। মানে আমরা অর্থনীতির দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, আমরা বলি উইলিংনেস টু পে, দে আর উইলিং টু পে, এবং দে আর উইলিং টু পে ফর এ ভেরি ব্যাড এডুকেশন। কারণ বেশিরভাগ প্রাইভেট টিউটার কিন্তু তারা অর্ধশিক্ষিত, কিন্তু তাদের কাছে যেতে বাধ্য হচ্ছে, যাচ্ছে, বা সেটা একটা কোনো রকম একটা ভ্রান্ত ধারণাও হতে পারে যে প্রাইভেট টিউটারের কাছে না গেলে পড়াশোনা করা হবে না, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কারণেই হোক, কিন্তু দে আর উইলিং টু পে। তারা যখন একটা টাকা খরচ করতে চাইছে, তাদের বাবা মারা বুঝতে হবে যে তারা শিক্ষায় আগ্রহী, তাহলে তো সমস্যাটা সেই যোগানের হয়ে যাচ্ছে, যে তার মানে সেই শিক্ষাটা আমরা দিতে পারছি না, তার মানে বিদ্যালয়গুলো সেই শিক্ষা দিতে পারছে না। কিন্তু এই যে ভাবনাটা যে শিক্ষা আসলে বিদ্যালয় থেকেই শুরু হওয়া উচিত আর কি, কিন্তু আমরা বলে দিচ্ছি যে তোমার বাড়িতে তো কেউ দেখার নেই, ফলে তোমার শিক্ষা হবে না। তা কেন হবে? আমার তো শিক্ষা তো বিদ্যালয় থেকে শুরু হওয়ার কথা। কিন্তু বিদ্যালয়টা ক্রমশই একটা কিন্তু অবান্তর জায়গা হয়ে দাঁড়াচ্ছে, অপ্রয়োজনীয় জায়গা হয়ে দাঁড়াচ্ছে বিদ্যালয়টা। এই বিদ্যালয় শিক্ষাটা বা বিদ্যালয়ে যাওয়াটা অপ্রয়োজনীয় হয়ে যাওয়াটা, এটা কিন্তু ভয়ঙ্কর, এবং এটা ঘটে যাচ্ছে আস্তে আস্তে, যে বিদ্যালয়ে বিশেষত ছেলেদের ক্ষেত্রে তারা স্কুলে যেতে চাইছে না। এক হতে পারে যে স্কুলে যাওয়াটা তাদের একটা আনফ্রিডম, আর স্কুলের বাইরে থাকাটা তাদের একটা ফ্রিডম, মানে বাইরে ঘুরে বেড়ানোটা তাদের একটা স্বাধীনতা, কিন্তু স্কুলে গেলেই আবার সেই শিক্ষকদের শাসনে থাকতে হবে, সুতরাং বাইরে থাকাটা অনেক বেশি ফ্রিডম, সেই ফ্রিডমটা তারা এনজয় করছে, হতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে ঠিক উল্টোটা, মেয়েরা বাড়ির বাইরে বেরিয়ে স্কুলে গেলে তাদের একটু ফ্রিডম হয়, বাড়িতে থাকলে প্রচুর কাজকর্ম করতে হয়। সুতরাং সেক্ষেত্রে কিন্তু মেয়ে আর ছেলেদের মধ্যে একটু তফাৎ হয়ে যাচ্ছে, সেই কারণে এখনো মেয়েরা কিন্তু স্কুলে যেতে আগ্রহী। আমি বিভিন্ন জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত জায়গা, যেসব জায়গাতে দেখেছি, অনেকে কিন্তু ওই ছোট ছোট উদ্যোগ নিয়ে, স্থানীয় ছেলে মেয়েরা, তারা কিন্তু ওই রকম ভাবে ওই সাপ্লিমেন্টারি কোচিং যাকে বলে দেওয়ার চেষ্টা করে, কোথাও সামান্য পয়সা নিয়ে, কোথাও। সেখানে সর্বোচ্চ দেখছি যদি 30টি যদি মেয়ে থাকে, 2টি ছেলে বা 4টে ছেলে। অনেক জায়গায় ঘুরলাম, তারা ওই রকম বিভিন্ন ক্লাসের মেয়েদের নিয়ে বসেছে। জিজ্ঞেস করি ছেলেগুলো কোথায়, বললো না ছেলেগুলোকে পাই না। এখন এইটা কি, এটাকে আরো গভীরভাবে বোধহয় এটা অধ্যয়ন করার প্রয়োজন আছে। আমি জানি না যে কেন তাদেরকে ধরে রাখা যাচ্ছে না, এবং এইটা তো মানে আমি শিক্ষকদের কাছেও আমি অ্যাপিল করব যে তারা যদি এটাকে আরেকটু ভালোভাবে ভাবেন, মানে শুধুমাত্র ওরা আসে না বা আসতে চায় না বলে ছেড়ে দিলে হবে না। এইখানে অচিন, বিশেষ করে তোমার কাছে শুনেছি, এমনিতেও জানি, কিন্তু তোমার কাছে বিশেষ করে শুনেছি যে শিক্ষকের একটা মস্ত বড় ভূমিকা থাকতে পারে। মানে একই স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে ছেলে মেয়েরা অন্য ক্লাস করেন না, কিন্তু একজন শিক্ষকের ক্লাস করেন, তার কারণ তিনি ভালো পড়ান, তিনি খুব সুন্দর করে পড়ান, তিনি যত্ন নিয়ে পড়ান। এটাও তো একটা বড় ব্যাপার, মানে শিক্ষকদের তো একটা বড় দায়িত্ব আছে। হ্যাঁ, এটা আমরা পেয়েছি। হ্যাঁ, ঠিক, একদম ঠিক। এবং সেইটা মানে সেটাই, এখন যেহেতু আমি সরাসরি স্কুল শিক্ষায় যুক্ত নই, ফলে আমার পক্ষে বলাটা একটু বেশি হয়ে যাবে আর কি। শিক্ষকরা বলতে পারেন যে আপনি সব সমস্যা না বুঝে বলছেন, কিন্তু আমরা তো আশা করতে পারি এটা অন্তত শিক্ষকরা এখন শিক্ষকের অভাব, যেটা এই যে কথাটা উঠলো যে শিক্ষকের অভাব, নিয়োগ হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু সে তো 1জন বা 2জন প্রাইভেট টিউটারের কাছে তার বিকল্পটা খুঁজছে। যেখানে 2জন প্রাইভেট টিউটারের কাছে বিকল্প পেয়ে যাবে, অথচ 10জন স্কুল শিক্ষকের কাছে সেটা তার বিকল্প হচ্ছে না, এটাও আশ্চর্যের নয়। 2জন বা 3জন প্রাইভেট টিউটারের কাছ থেকে সে পুরো বিকল্পটা পেয়ে যাচ্ছে, বিকল্প শিক্ষা। অভাবনীয়।
তাহলে স্কুলের 2 জন টিচার সেটা করতে পারছেন না কেন? কারণ স্কুলে তো 12 জন আছে, 2 জন নয়, আরো বেশি আছে। যদি 12টা ভ্যাকেন্সিও থাকে, 12 জন আছেন এখনো। তো সেটা কেন হবে না, কেন হতে পারবে না? এইগুলো না, এসব শুধুই প্রশ্ন আমাদের, মানে প্রশ্নের সত্যি উত্তর আমি জানি না কি হতে পারে। আর একটা শেষ কথা বলি, সেটা হচ্ছে যে হায়ার সেকেন্ডারি ড্রপ আউটটা কিন্তু একদম শুধু হায়ার সেকেন্ডারিতে সীমাবদ্ধ নয়। আরো আগে থেকে যদি আমি দেখি তাহলে কি ঘটছে ব্যাপারটা, আমি যদি মূলত শ্রেণীকক্ষের প্রক্রিয়াগুলো যদি দেখতে থাকি, তাহলে দেখবো যে একটা হাই স্কুলে যদি 10টা প্রাইমারি স্কুল থেকে আসে, তার মধ্যে 2টি বা 3টি প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা ইতিমধ্যেই পিছিয়ে আছে, অনেকটা পিছিয়ে আছে। এইবারে ক্লাস 5-6 এরা এগিয়ে যাচ্ছে বাকিরা, আর ওরা পিছনে থাকছে। এবং শেষমেশ দেখা যাচ্ছে ওই 2টো বা 3টে প্রাইমারি স্কুল, তাদের সেখান থেকে যারা এসেছে তারা কিন্তু 8-9 এর বেশি আর যেতে পারছে না। তাহলে এখানে ওই মানে নন লার্নিংটা, শিক্ষার অভাবটা, সেইটা কিন্তু জমতে 6 থেকে 7, 7 থেকে 8 এমন হচ্ছে যে তারপরে আর বিদ্যালয়ে যাওয়ার আর কোনো আকর্ষণই থাকছে না তার কাছে, কারণ সে গিয়ে ক্লাসরুমে বসে কিচ্ছু বুঝতে পারছে না, রিলেট করতে পারে। এই জায়গাটা কিন্তু এখন কি বলবো, এখন কিছু কিছু হাই স্কুলের টিচার আমরা জানি, তাদেরকে চিনি, তারা কিন্তু ক্লাস 5-এ বিশেষভাবে তাদের উপর নজর দিয়ে কিন্তু তাদেরকে কাছাকাছি নিয়ে আসতে পেরেছে। সত্যি তো 4 বছরে যা লিখতে পড়তে শিখলো না, যেটা কিন্তু আসলে 3 মাসে শেখানো যায়। 4 বছরে প্রাইমারি স্কুলে সে লিখতে এবং পড়তে শেখেনি, যেটা 3 মাসে শেখানো যায়। এবং সেটা কোনো কোনো হাই স্কুলের কোনো টিচার নিজেদের উদ্যোগে কিন্তু করতে পেরেছেন, সেরকম আমরা জানি। সুতরাং এই যে অনির্বাণদা যেটা বলছেন যে শেষ বিচারে কিন্তু আসলে কিন্তু দেখা যাচ্ছে যে ওই কিছু শিক্ষক তারা কিন্তু একটা পার্থক্য আনতে পারছেন কিছুটা হলেও, এবং ছাত্রছাত্রীরাও কিন্তু তাদের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল এবং তাদের রীতিমতো ভালোবাসে, এবং তারা জানে যে তিনি আমাদের ভালো চান ইত্যাদি ইত্যাদি। এটা ঘটছে, এটা তো স্কুলেই ঘটছে। তো কিছু একটা মানে হ্যাঁ, একটা হতে পারে যে আমি যদি স্কুলে শিক্ষকের চাকরি করি, তাহলে সামগ্রিকভাবে যাকে আমি বলি গভর্নেন্সটা যদি খুব নড়বড়ে হয়, সেটা শিক্ষা বিভাগ থেকে শুরু করে আমার স্কুলের পরিচালন সমিতি পর্যন্ত, সব জায়গায় কিন্তু যদি সমস্যা খুঁজতে হয় প্রচুর সমস্যা পাওয়া যায়। সুতরাং শিক্ষকদের একটা অংশ কিন্তু এই সমস্যায় এতটাই বিচলিত হয়ে থাকেন যে তারা পড়াতে পারেন। আমাদের এই সমস্যায় কতটা বিচলিত হওয়া উচিত আর কতটা ক্লাসে পড়ানো উচিত, সেটাও বোধহয় এখন ভাবার সময় এসেছে। হ্যাঁ, বেশ কিছু শিক্ষক এসেছেন আমাদের অনুষ্ঠানে, তারা বলেন যে বর্তমানে স্কুলে যেভাবে কাজ হয়, শিক্ষকদের মানে স্কুলটা অনেকটা মিনি বিডিও অফিস হয়ে গেছে। সেখানে মানে মিড ডে মিলের বিষয় নিয়ে শিক্ষকদের দেখতে হয়, ট্যাব কাকে কাকে দেওয়া হবে সেই সমস্ত পাঠাতে হয়, নানা কিছু কাজ করতে হয়, যেটা বিডিও অফিসের মতো প্রায় তাদের কাজ করতে হয়। পড়ানোর সময় সেভাবে পাওয়া যায় না। এটাও কি একটা সমস্যা? এর থেকে বেরোনোর পথই বা কি, মানে সরকার কি উদ্যোগ নিতে পারে? অনেকদিন আগে একটা এরকম প্রস্তাব এসেছিল যে মিড ডে মিলটা দেখাশোনার জন্য একজন অতিরিক্ত কাউকে যদি রাখা যায় এরকম। তো সেটা তামিলনাড়ুতে ছিল, কিন্তু সেটা করা হয়নি এখানে পশ্চিমবঙ্গে। সেটা অর্থাভাবেই মূলত, যেখানে শিক্ষক নিয়োগই করা যাচ্ছে না সেখানে আবার মিড ডে মিল দেখভালের জন্য অতিরিক্ত কাউকে রাখাটা বেশ কঠিন ব্যাপার। কিন্তু অনেকে কিন্তু চালিয়েও যাচ্ছেন, অনেক শিক্ষককে জানি যারা কিন্তু মিড ডে মিলটা কিন্তু খুবই যাকে বলে যত্ন নিয়েই তারা করছেন, এবং প্রায় 95% ছাত্রছাত্রী সেটা খাচ্ছে বিভিন্ন স্কুলে, সেটাও দেখা গেছে। কিন্তু হ্যাঁ, এই অভিযোগটা আছে যে এর জন্য নাকি পড়ানোর সময় কমে যাচ্ছে। আমি বলবো এটা হয়তো সত্যি, যেহেতু আমি স্কুলের ভেতরের মানুষ নই, ফলে আমি বলতে পারবো না হয়তো, কিন্তু আমি এটা হ্যাঁ বা না কিছু বলা মুশকিল। কিন্তু এটুকুও দেখেছি যে অনেক জায়গাতে মিড ডে মিলটা অত্যন্ত যত্নের সঙ্গে করার পরেও কিন্তু ক্লাসে পড়াশোনাটাও খুব ভালোভাবেই করছে, সেটাও সম্ভব। তবে একদম টিচার না থাকলে সেটা কি হবে আমি জানি না। আর হিসেব রাখাটা তো সেটা তো সব চাকরিতেই কম বেশি করতে হয়, এবং সে তো ওটা তো করতেই হয়, যাকে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক আর কি। আমি শুধুই ক্লাসরুমে পড়াবো
আর আর কিছু দেখবো না। যে কলেজ টিচারদের ধরুন ন্যাক ভিজিট আসবে বলে তাদেরকে একেবারে উদয়াস্ত খাটতে হচ্ছে ন্যাক ভিজিটের জন্য, পাতার পর পাতা তাদেরকে ফর্ম ভরতে হচ্ছে ইত্যাদি। সুতরাং এইসব কাজগুলো যতটাই অপছন্দ করি না কেন করতে হয়, এটা চাকরির অংশ হিসেবে আমাদের করতে। সবশেষে অনির্বাণদা, আমরা তাহলে আলোচনায় কোথায় পৌঁছলাম? আমরা আরেকটা জিনিস আমরা দেখেছিলাম যে প্রত্যেকবার নানা রকম ভোট হয়, প্রত্যেক বছরই কিছু না কিছু ভোট হয়। ভোটের সময়ও দেখা যায় স্কুলগুলোকে ভোটের কাজে নিয়ে নেওয়া হয় এবং সেখানেও বেশ কিছুদিন পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয় এবং সেটার অন্য কোনো অপশন এখনো পর্যন্ত আসেনি আমাদের হাতে। এটাই একমাত্র অপশন যে স্কুলগুলো পঠন পাঠন বন্ধ করে ভোটের কাজে ব্যবহার করা হবে। এটাই তো একটা ভালো উদাহরণ যে অপশন তো এমনি আসার কিছু নেই, অপশন তো আছে। একটা যখন প্রথম শুরু হয়েছিল ভারতবর্ষের ভোট, তখন ভাবা যায় যে পরিকাঠামোর অভাব ছিল, অনেক রকমের সমস্যা ছিল, স্কুল বাড়ি নিতে হতো, ঠিক আছে, কিছুদিন চললো না হয়। এখন এটা বলার তো কোনো মানে নেই যে একটা জায়গাতে ভোট করতে গেলে শুধু স্কুলগুলোতেই ভোট করতে হবে, আর কোথাও কোনো বাড়ি নেই, কোনো ক্লাব ঘর নেই, কিচ্ছু নেই যেখানে স্কুল করা যাবে না, এই ভোট করা যাবে, এটা হতে পারে। এবং যদি না থাকে তাহলে আমাকে তার জন্য ব্যবস্থা করতে হবে। অনেক বছর তো হয়েছে, ভোট নিয়ে তো ইলেকশনের জন্য তো অনেক খরচ হয়, কিন্তু এই একটা জিনিসই কিন্তু দেখিয়ে দেয় আসলে এটা আসলে লক্ষণ একটা, এবং সেটা মূল রোগটাকে দেখিয়ে দেয়। সেটা হচ্ছে যে প্রকৃত শিক্ষার হাল কি, শিক্ষার উন্নতির জন্য কি করতে হবে, কি করা দরকার, কি করা হচ্ছে, তা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। এই সরকার বলি, ওই প্রথমে যেটা বলেছিলাম আবার শেষে সেটাই বলবো। আপনি একটা কথা বললেন যে আমরা একটা গোলক ধাঁধার মধ্যে ঘুরছি, ঠিকই আমরা গোলক ধাঁধার মধ্যে ঘুরছি, কিন্তু এই গোলক ধাঁধাটা সেক্ষেত্রে আমার মনে হয় নিজেদেরই তৈরি করা গোলক ধাঁধা। কারণ কি করতে হবে সেটা কিন্তু খুব বিরাট একটা যে কঠিন কাজ তা নয়। আমি যদি আর সবকিছু ভুলে যাই, যে রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের মতোই মোটামুটি আর্থিক অবস্থা, বিশেষ করে দক্ষিণ ভারতে, যে রাজ্যগুলোতে শিক্ষার হাল পশ্চিমবঙ্গের থেকে অনেকটা ভালো, আমি কেরালার কথা বলছি না, সবসময় কি আউটলায়ার হিসেবে দেখানো হয়, কিন্তু অনেক রাজ্য আছে, তামিলনাড়ু আছে, ওপরে হিমাচল প্রদেশ আছে, যেখানে শিক্ষার হাল অনেক দিন ধরেই অনেক রকম সংকটের মধ্যে থেকেও পশ্চিমবঙ্গের থেকে অনেক বেটার এবং ক্রমশই বেটার। তো তারা কি করছে, প্রথমত এটা দেখা যায়। দ্বিতীয়ত, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে থেকেও, যেটা অচিন এক্ষুনি বললেন, যে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে থেকেও কিন্তু অনেক স্কুলে একভাবে কাজটা চলছে, অনেক স্কুলে চলছে না। সমস্যাগুলো কি কাজ না করার একটা অজুহাত হয়ে দাঁড়াচ্ছে? কতগুলো জায়গায় দাঁড়াচ্ছে, কিভাবে দাঁড়াচ্ছে, মানে এইগুলোই তো প্রশ্ন, যে প্রশ্নগুলোকে অ্যাড্রেস করতে হবে, যে প্রশ্নগুলোর সমাধান খুঁজতে হবে। কিন্তু মুশকিল হয়ে গেছে, আমাদের এখানে কেউই সেটা নিয়ে ভাবতে রাজি নয়, কিছু ব্যতিক্রমী মানুষ আছেন তারা ছাড়া। এইটা হলে না আসলে ওই আমরা এটার মধ্যেই কেবলই ওই জন্য ঘুরে বেড়াচ্ছি। কতগুলো জিনিস কি করা দরকার খুব পরিষ্কার, কিন্তু সেগুলো কেউ করবে না। যারা মাথায় বসে আছে তারাও করবে না, আর যাদের বিরোধিতার দায়িত্ব আছে, নানাভাবে গণতান্ত্রিক বিরোধিতা, তারাও সেটা নিয়ে ইন্টারেস্ট। ফলে গোলক ধাঁধা। সুদীপ্ত দা। হ্যাঁ সোফিয়া, অনেকটা আমরা আলোচনা করলাম। ওখানে তো বলছি এই ধরনের অনুষ্ঠানগুলো তো শুধু প্রশ্ন তোলার জন্য, সমাধান দেওয়া তো আমাদের দায়িত্ব নয়। চেষ্টা করি কিছু আলোচনা করে যদি কোনো পথে পৌঁছানো যায়। আমি একটা কথা বলবো যে ধরো এই যে বলা হচ্ছে যে স্কুলে মিড ডে মিল দেওয়ার জন্য লেখাপড়ার অসুবিধা হচ্ছে। আমরা যে বয়সে পৌঁছেছি তাহলে তো অনেক কিছু তো আমরা খেতে খেতে শিখেছি। স্কুলে আর কি শিখেছি? খেতে খেতে শিখেছি, বাড়িতে শিখেছি, বন্ধুদের সঙ্গে খেতে খেতে শিখেছি। আমরা লেখাপড়া যেটাকে শিখেছি, কতটুকু মাস্টারমশাইদের থেকে শিখেছি, কতটুকু বন্ধু বান্ধবদের থেকে শিখেছি, একসঙ্গে কথা বলতে বলতে, চর্চা করতে করতে। সুতরাং স্কুলে গেলেই ক্লাস হবে, খুব পড়াশোনা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে, সাইকেল চড়া, খেলাধুলা, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে প্রচুর অ-ক-খ পড়লেই খুব লেখাপড়া শেখা হবে, এরকম নয়। আসল কথা হচ্ছে এইটা আমি যেমন জানি, আমরা এখানে যে চারজন আছি, আমাদের দর্শকরা জানেন, কর্তা ব্যক্তিরাও জানেন, তারা সেটা করেন না। কেন করেন না সেটা হচ্ছে আসল প্রশ্ন। আসল প্রশ্নে যেতে গেলে রাজনীতিতে যেতে হবে। কেন বলতো পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে এত সমস্যা? শিক্ষা ব্যাপারটা যিনি দেখেন, মন্ত্রীর পরে আমি কথা বলছি, এক পদে এক ব্যক্তি বহু বছর ধরে রয়ে যাবে, তিনি ছাড়া কেউ শিক্ষা দেখতে পারে না। শিক্ষাকে কি আমরা, আমাদের সরকারের কথা আমি বলছি, মানুষকে শিক্ষিত করার জায়গা হিসেবে, দপ্তর হিসেবে, মন্ত্রক হিসেবে দেখি,
নাকি আমার বিরাট বড় সাম্রাজ্য, কথা হয়েছে আগে আমাদের অনুষ্ঠানেই, আমি টাকা দেই তাহলে আমি কেন নিয়ন্ত্রণ করব না, সেইভাবে দেখি। আমি মনে করি অনেক সমস্যা উঠেছে, অনেক কথা আমরা আলোচনা করছি, কিন্তু এই মূল রাজনৈতিক জায়গাটায় না যাওয়া গেলে না, পরিবর্তনটা ওইখান থেকে আসতে পারে, ফান্ডামেন্টাল চেঞ্জ যদি আসতে পারে, সেই সদিচ্ছা থাকা দরকার। দুঃখের বিষয় সেই সদিচ্ছা না এখানে, না আমাদের আরেক যে কর্তা আছেন দিল্লিতে, আরেকটা কর্তৃত্ব আছে, একটা শাসক বর্গ আছে, কোথাও আমি সেই শিক্ষার জন্য সেই সদিচ্ছা কোথাও দেখি না। আপাতত এই দুঃখের সঙ্গে আলোচনা করে যাওয়া ছাড়া আমি কোনো পথ দেখি না।